খাবারটা টেবিলের উপর রেখে দাঁড়িয়ে আছি। যাব কি যাব না ভাবছিলাম। যদি আমার উপর বিপদ আসে তাহলে? আমি তো জানি রোদ্দুর ভাইয়ের ভয়ঙ্কর রূপ। হঠাৎ পেছন থেকে লিজা ভাবি বলল, এত ঢং করছো কেন? তুমি মেয়ে কত বড় ভয়ঙ্কর! তোমার এই রূপ তোমার বাবাকে খেয়েছে, তোমার দাদাকেও। এখন এই রুদ্রছুরিটার মাথাও দুদিনের দেখায় আমার চাচাতো ভাই মেঘালয় পাগল হয়ে গেছে, আমার পরিবার হিয়া হয়ে গেছে বাসর রাতে বরের মুখে তোমার গুণগান। আজব মেলোক তো তুমি! এখানে গ্রামে এসে চেয়ারম্যানের পোলা, তুমি তো কি আর বলবো। আমাকে কিছু বলতে না দিয়ে চলে গেল। আমার কান্না যেন থামতেই চায় না। এভাবে ভেতর থেকে বেরিয়ে আসছি। নিজেকে সামলে হাতের পেছন দিক দিয়ে অশ্রু মুছে মুখে মিথ্যা হাসি ফুটিয়ে খাবার নিয়ে রোদ্দুর ভাইয়ের রুমের দিকে এগিয়ে গেলাম। দরজাটা ভেজানো আছে। বিনা নক করেই ঢুকে গেলাম আমি। রোদ্দুর ভাইয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আমি যে ভেতরে প্রবেশ করলাম সে তো আক্কাই করলো না। তবুও বললাম, আমার উপর রেগে আছো রোদ্দুর ভাইয়া? রাগ করো না, খাবার খেয়ে নাও। আমি কোনো ভুল করলে তার জন্য না হয় শাস্তিই দিও, আমার জন্য কেন কষ্ট পাবে? ওভাবে থেকেই বলল, লিজা ভাবি এত কিছু বলল, তুই প্রতিবাদ করলি না কেন? আর কতদিন তোর হয়ে আমি তোর নজর রাখবো? আমি চমকে উঠলাম। আমার উপর নজর রাখছে মানে? বললাম, কি বলছো তুমি এগুলো? জানিস এই চেয়ারম্যান কেন এসেছিল? তার পাগল ছেলের জন্য তোকে বউ করে নিয়ে যেতে। মুখ ফসকে বলে ফেললাম, জানি তো। রতুর ভাইয়া নিজের মাথায় হাত বুলিয়ে বলল। পাগল ছেলে বেঁচে থাকলে তো? আমি চমকে উঠলাম, বললাম, মানে? রতুর ভাইয়া আমার দিকে ফিরে তাকালো, ঠোঁট কামড়ে হাসলো, বলল, তার ওই ছেলেকে তো আমি কপি মেরে ফেলেছি। এই চেয়ারম্যানের দুটো জমা ছেলে আছে, একটা পাগল আর একটা অত্যন্ত বুদ্ধিমান। সবাই এই পাগলটাকে জানে, কিন্তু আমি তো সত্যিটা জানি। চেয়ারম্যান এই কথাটা দুনিয়া থেকে আড়াল করেছে। তাছাড়া ওই ছেলে একজন সন্ত্রাসী। সবকিছু মাথার উপর দিয়ে গেল। রদ্দুর ভাইয়া আমার দিকে এগিয়ে এলো, আমার হাত টেনে নিয়ে বেডে বসিয়ে দিয়ে বলল, তোর মাথা মোটা মাথায় ঢুকবে না, বাদ দে। আমি রাগ করি নাই। তুই এক কাজ কর, আমাকে খাইয়ে দে তো। দুটো চোখ বড় বড় হয়ে গেল আমার, কিন্তু রদ্দুর ভাইয়ার কোনো ভাবান্তরই নেই। খাওয়ানোর কথা বলেছে তো খাওয়াতেই হবে। নিরামিষ মার্কা মুখ করে কাপা কাপা হাতে হাত ধুয়ে খাবার তার মুখের বরাবর ধরতেই আমি চোখ মুখ খিচে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে আছি। রদ্দুর ভাইয়া উচ্চস্বরে হেসে উঠে বলল, কিরে, চোখ মুখ কেমন করে রেখেছিস কেন? আমি তো এখনো খাবার মুখে নেইও নি। আমি এক চোখ বন্ধ রেখে আরেক চোখ খুলে মুখটা ফুলিয়ে বললাম, আপনি আমার হাত চেয়ে কামড় দিবেন আমি জানি, তাই আগে থেকে রিয়াকশন দিচ্ছি। আমি এবার অ্যাকশন না দেখেই রিয়াকশন দেওয়ার পার্সন তো। রোদুর ভাই আরও জোরে হাসতে লাগলো, পেট চেপে ধরে বলল, ওয়েট ওয়েট, হেসে নেই। একটা গল্পের কথা মনে পড়ে গেল। এক গদ্ধব একটা হাক্কা পার হওয়ার সময় দেখে এক গদ্ধব একটা হাক্কা পার হওয়ার সময় দেখে পুলের ওপর পাশে একটা পাগল বসে আছে। তাই সে আগে থেকে চিৎকার করে বলল, পাগলা, হাক্কা লাড়া দিস না। পাগল মাথায় হাত দিয়ে বলে, আমি কোথাও হাক্কা লাড়া দিতেছি? তার মানে উনি চাচ্ছে আমি হাক্কা লাড়া দিই। তোর হয়েছে সেই দশা। আমার কামড় ধরে ইচ্ছে ছিল না, কিন্তু তুই চাচ্ছিস আমি কামড় দিই। ওকে। এই বলেই রোদুর ভাই আমার হাতের খাবার মুখে নিল। আমি ভয়ে দিলাম এক চিৎকার, ও মাগো! ওয়েট ওয়েট, চিৎকার চিৎকার দিচ্ছি কেন? ব্যথাও তো লাগছে না। হঠাৎ মাথায় চাপড় পড়তেই চিৎকার বন্ধ করে দিলাম। মিট মিট করে চোখ খুলে রোদ্দুর ভাইয়ার দিকে তাকালাম, তারপর হাতের দিকে। না, কামড় দেয়নি তো। একটা বেকুব মার্কা হাসি দিলাম, চোখ তুই আসলে একটা বেকুব। এভাবে চিৎকার দিলি কেন? তোর চিৎকারে আমি কামড় দিতে ভুলে গেছি। বড় বড় হয়ে গেল। বসা থেকে দ্রুত উঠে দাঁড়ালাম, বললাম, তোমাকে আমি খাওয়াবো না, নিজের হাতে খাও। রোদ্দুর ভাই আবারও হাসতেছে, বলল, আচ্ছা, খাওয়াতে হবে না। তোর জন্য একটা নোবেল পুরস্কার আছে, দাঁড়া। রোদ্দুর ভাইয়া বসা থেকে উঠে তার রুমের কাভারের দিকে চলে গেল। কিছু একটা বের করলো, আমার সামনে এসে দাঁড়িয়ে তার দুটো হাত এগিয়ে দিল, বলল, কোনটা চাস? ধ্যাৎ, এটা ভালো লাগে না। এখন যেটাই চুজ করি অপরটা আমি পাবো না। কি হতো হাতে সব থাকা থাকা সব কিছু যদি আমায় দিয়ে দিত? এই মাথা মোটা লোভিনী মাইয়া মানুষ, একটা চুজ কর। তোর দুইটা একসাথে কেন দেব? যা, আমি তো ভুলেই গিয়েছিলাম। এই খাটাস বেলগাছের আঠা আমি যা মনে মনে যা বলি সবই জানতে পেরে যায়। ধ্যাৎ। নিরামিষ মার্কা মুখ করে ডান হাত চুজ করলাম। রোদ্দুর ভাইয়া হাতটা খোলার সাথে সাথে একটা লকেট দেখতে পেলাম, কি সুন্দর! খুশিতে লাফিয়ে বাকুম বাকুম করছি। রোদ্দুর ভাইয়া লকেটটা পরিয়ে দিল আর বলল, এটা ভুলেও খুলবি না।
আমার দেওয়া প্রথম কিছু যত্নে রাখবে। আমি মাথা এদিক ওদিক হেলিয়ে দুলিয়ে সায় দিলাম, খুলবো না। কিন্তু আমার মন রুদ্র ভাইয়ের বাম হাতের দিকে। ওটা কি আছে দেখার জন্য মন ছটফট করছে। এই হাত দেখতে চাস? মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক ইশারা করি, সাথে সাথেই হাতটা খুলতেই ও মা গো বলে এক লাফে 5 হাত দূরে গিয়ে দাঁড়ালাম। ভীতু কণ্ঠে বললাম, তুমি আবারও আমাকে ভয় পাওয়ার জিনিস নিয়ে এসছো, এটা ফেলো। আমার কিছু লাগবে না, ফেলো। রুদ্র ভাইয়ের প্লাস্টিকের টিকটিকিটা আমার দিকে ছুঁড়ে মারলো। আমি আরও চিৎকার করে রুদ্র ভাইয়ের সামনে এসে তাকে জড়িয়ে ধরলাম। রুদ্র ভাই আমায় ছাড়িয়ে বলল, আজব মেয়ে মানুষ। আমি কি বলেছিলাম দেখ, আমি কি বলেছিলাম দেখ, তুই তো জোর করলি। না, নেই। জোরে হাসতে শুরু করলো। খুব রাগ হচ্ছে আমার, রুদ্র ভাইয়ার উপর নয়, নিজের উপর। তাও রাগ দেখিয়ে ধপধপ পায়ে হেঁটে চলে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে পেছন ফিরেই বললাম, খাবারগুলো খেয়ে নেন, আর আমি আপনার করা কাজের শোধ তুলবই একদিন। পরের দিন সকালে আজ একটু ভোরেই ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে নিজেকে দেখছি, লকেটটায় নিজেকে আরও সুন্দর লাগছে। মনে মনে রুদ্র ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানালাম। নিচে নেমে কাউকেই দেখছি না, গেল কই সবাই? টেবিলে গরম গরম রুটি আর আলু ভাজি। ইস, জিভায় পানি চলে এলো আমার। ধ্যাত, তাদের দিয়ে কি করব, আমি আগে খেয়ে নিই। কখনো দাঁড়িয়ে কখনো বসে খাচ্ছি। খাওয়া শেষে পানি খেলাম। হঠাৎ চোখ গেল মেইন দরজায়, যেখানে লিজা ভাবি দাঁড়িয়ে আছে। আরে সে ওখানে দাঁড়িয়ে কি দেখছে? আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। লিজা ভাবির কাঁধে হাত রেখে বললাম, কি দেখছো? লিজা ভাবির ধর ফরিয়ে উঠল। একবার বাইরে, একবার এদিক সেদিক, আবার একবার আমার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, কিছুই না। দ্রুত এখান থেকে কেটে পড়লো। কি হলো, ব্যাপারটা বোধগম্য হলো না। আমিও বাইরের দিকে তাকালাম। ও মায়ের কি, আমার চোখ দুটো মনে হয় কোটো থেকে বেরিয়ে আসবে। রুদ্র ভাইয়া বাইরে শারীরিক ব্যায়াম করছে, তার এখানে এসেও এগুলো করতে হবে? মেইন দরজা থেকে বের হয়ে দুপায়ে এগোতে আরো বড় একটা ঝটকা খেলাম। ও মা, প্রতিবেশী কিছু মহিলাও চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এগুলো হচ্ছেটা কি? সোজা রুদ্র ভাইয়ের সামনে এসে দাঁড়ালাম। কোমরে হাত দিয়ে কপট রাগ দেখিয়ে বললাম, আপনি ভারী নির্লজ্জ মশাই, আপনি এখানে ব্যায়াম করছেন? দেখেন তো সবাই কিভাবে দেখছে আপনাকে। আপনি কি লজ্জা শরম নেই নাকি? তোর দেখতে ইচ্ছে করলে তুইও দেখ, বাইতে রাস্তা। আমি কিছুর গন্ধ পাচ্ছি। আমি কাঁদো কাঁদো গলায় বলেই ফেললাম, আমার জেলাসি ফিল হচ্ছে তাই গন্ধ পাচ্ছেন? সাথে সাথে মুখ চেপে ধরলাম। রদু ভাইয়াও আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। ই রে, এ কি বলে ফেললাম? এক পা দু পা পিছিয়ে গিয়ে দৌড় দিলাম। এক দৌড়ে বাড়ির সীমানা পেরিয়ে গেছি। অন্যদিকে রোদ্দুর প্রিয়তমার কাণ্ডতে হেসে দিল, বলল, প্রিয়তমা সিক্ত হয়ে গেছে। আজও মা বাবার কবরের সামনে এসে দাঁড়ালাম। আজ অনেক বছর পর এখানে দাঁড়িয়ে শান্তি পেলাম। মনে অজানা এক খুশির রেখা ঝলক দিচ্ছে। হঠাৎ কালকের মতো পেছনে শুকনো পাতার শব্দ পেলাম, চমকে উঠলাম। পেছনে তাকিয়ে দু কদম পেছনে গেলাম। আরও সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। খুব যে বয়স্ক তা নয়, আবার খুব যে ইয়াং তাও নয়। বয়স হয়তো 30 বা 32 হবে। আমি মনে হয় তাকে কোথাও দেখেছি, কারো মতো দেখতে লাগে তাকে। কে সে? কিছুটা ভয়ও লাগছে। একা মেয়ে আমি এই কবরস্থানে, আর এই লোকটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু না বলে পাশ কাটিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই লোকটা পথ আটকে দাঁড়ালো। কিছুটা থমকে গেলাম, চোখ মুখ শক্ত করে বললাম, কে আপনি? আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন? সামনে থেকে সরছেন না কেন? সরুন। লোকটা হিংস্র চোখে তাকিয়ে ভয়ঙ্কর হাসি দিল, বলল, না চিনি না আপনাকে, আমার পথ ছাড়ুন, না হয় চিৎকার দিব। চিৎকার দিস না, কথাটা কোথায় যেন শুনেছি আমি। হ্যাঁ মনে পড়ছে, কদম চেয়ারম্যানের পাগল ছেলে। চমকে উঠলাম, ভালো করে লোকটার বেশভূষা আর মুখে তাকালাম। মনে পড়েছে, এই তো সেই পাগল। আমি পাশ কাটিয়ে দৌড় দিতেই হাত টান দিয়ে আমার মুখে রুমাল চেপে ধরলো। হাতাহাতি করতে করতে একসময় তার সাথে না পেরে সেখানেই জ্ঞান হারিয়ে ফেললাম আমি। একটি ভয়ঙ্কর জোরে জোরে হাসতে শুরু করলো। হুরকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। কবরস্থানের সামনে গাড়ি রাখা ছিল, ওটাতে উঠিয়ে নিয়ে চলে গেল। এদিক থেকে রমেলা খালা যাচ্ছিল। তার চোখে এসে হুরকে দেখল জ্ঞান হারানো অবস্থায় গাড়িতে, কিন্তু পাশের ব্যক্তিটি কে দেখে নাই।
সে কিছু বলার আগেই গাড়িটি চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। রমেলা খালা হন্তদন্ত হয়ে হুড়দের বাড়িতে এলো। এসেই জোরে জোরে সবাইকে ডাকতে শুরু করলো। রমেলা খালা চিৎকার শুনে সবাই একত্রে নিচে একজোট হলো। দাদি বিরক্ত হয়ে বলল, এই রোমেলা, সাজ সকালে এমন ষাঁড়ের মতো চিল্লাইছস কেন? রমেলা তার দেখা সমস্ত কিছু খুলে বলল। সবাই একটু ঘাবড়ে গেছে। এর মধ্যেই লিজা বলল, আজব মেয়ে মানুষ তো, কাল এত বড় একটা সিনক্রেট হয়ে গেল, তারপর বাইরে বের হয় কি করে, তাও একা একা। এই মেয়ে চুপ করো, এখন এগুলো বলার কথা না। রমেলা যদি সত্যিই বলে তাহলে হুর বিপদে পড়েছে। রোহান, এই রোহান, রোদ্দুর, রাজু কোথায়? ওরা তো মনে হয়। এর মধ্যে রোদ্দুর আর রাজু আগমন। রোদ্দুর সবাইকে একজোট দেখে ভুরু কুঁচকে ফেলল। তাও স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করে বলল, সব একসাথে কি হুরের পালে করে গাছের ভর্তি গেছ? তা নিয়ে কি বৈঠক হচ্ছে? রাজু হাসতে শুরু করলো। এর মধ্যে রোদ্দুরের বাবা বলল, রুদ্রুর হুর কোথায়? ও একলা বাড়ি থেকে বের হয়েছে যদি কোনো বিপদ হয়। এখন রমেলা কি বলতেছে শুনেছ? ওহ কাম অন খালু, কি বলছেন এগুলো? এই গ্রামের মেয়ে হুর, সবাই ওকে জানে চিনে। এখন ও একলা গেলে অসুবিধা কোথায়? এই মেয়ে যে কত দেবদেশ আছে আল্লাহ মাবুদ ভালো জানে, পেয়াদব মেয়ে, চালচলন ভালো না। রোদ্দুর লিজাকে জোরে একটা ধমক দিয়ে বলল, সাচ্চ মাত ফুলিস। মর্নিংও লাস্ট মর্নিং কাল ওকে অনেক কিছু বলেছেন, আমি শুনেছি। ও প্রতিবাদ করে না বলেছে আমি আপনাকে ছেড়ে দেব। তা ভুলে যান, আমার ভালোবাসাও আমি ভালোর মতো জানি কে কীরকম। আপনি ভালো হয়ে যান, আপনাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আমার ভাবি হওয়া সত্ত্বেও এই রাজু মেলা খালাকে নিয়ে আমার সাথে আয়। রোদ্দুর রাজু রমেলা খালাকে নিয়ে সেই স্থানে গেল যেখানে রমেলা খালা শেষবার হুরকে দেখেছিল। রোহানও সাথে এসেছে। রোহান তার বাবাকে আসতে দেয় নাই। দাদি আর তার মায়ের অবস্থা খারাপ, দুজনই ভেঙে পড়েছে। তার বাবাও, তাই লিজার দায়িত্বে তাদের রেখে এসেছে। রোদ্দুর হুরের মোবাইলে কল দিচ্ছে, কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ হুরের মোবাইলে রিংটোনের আওয়াজ শুনে দৌড়ে ভিতরে প্রবেশ করলো। হুরের মা বাবা কবরের সামনে মোবাইলটা পড়ে আছে। রোদ্দুর মোবাইলটা হাতে নিয়ে নিজের মাথায় চুল খামচে ধরল, মুখে বিরক্তি প্রকাশ করে বলল, শিট, ভুল হয়ে গেছে। কুত্তার বাচ্চাকে আমার আগে শেষ করে দেওয়া দরকার ছিল, কিন্তু ও একটা কাজের জন্য ছাড় দিয়েছিলাম। ওর সাহস বেড়ে গেছে, আমার কলেজে হাত দিছে। আমার প্রিয়তমার গায়ে ওর নোংরা হাত পড়েছে। ছাড়বো না, মেরে ফেলবো, মেরে ফেলবো। নিজের উপর পানি পড়তেই ধরফড়িয়ে লাফিয়ে উঠলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম কোথায় আছি। হাত দুটো বাঁধা অবস্থায় একটা বদ্ধ রুমে পড়ে আছি। এখনো মাথা ঝনঝন করছে, চোখ মেলে তাকাতেই পারছি না। আবছা আবছা দেখছি, হঠাৎ কেউ আমার মুখটা চেপে ধরলো। ব্যথা করছে, মাথা যেন ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। অস্ফুট স্বরে বললাম, আমি ব্যথা পাচ্ছি, ছাড়ো। লদ্দুল ভাইয়া, কোথায় আপনি? লাস্টের কথাটা বলতে শেষ নেই, ঠাস করে একটা চড় আমার গালে এসে পড়লো। তাল সামলাতে না পেরে রুমের ফ্লোরে এসে বাড়ি খেলাম। এখনো চোখ দুটো সম্পূর্ণ মেলতে পারছি না, তবে অশ্রু গড়িয়ে পড়ছে। মাথা যেখানে বাড়ি লেগেছে সেখান থেকে রক্ত পড়ছে। আবারও কেউ হাতের কবজি ধরে টান দিয়ে বসিয়ে দিল। এখন কিছুটা স্পষ্ট দেখতে পাচ্ছি। চোখ মেলে তাকাতেই ভয় পেয়ে গেলাম। বললাম, আপনি চেয়ারম্যান আঙ্কেল? চেয়ারম্যান উচ্চ স্বরে হেসে উঠল, বলল, বলেছিলাম না এর মাসুল তোকে দিতে হবে। নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করছে। কেন যে একা আজ বের হতে গেলাম। কান্না পাচ্ছে, মনে হচ্ছে এটা স্বপ্ন। আমি জেগেই দেখব আমি বাসায় আছি। হঠাৎ দরজা খুলে চেয়ারম্যানের পাগল ছেলে প্রবেশ করতেই আমি বড় বড় চোখ মেলে তাকালাম। আমাকে বড় বড় চোখ মেলে তাকাতে দেখে চেয়ারম্যান বলল, হেই ছুরি, ভয় পাসনি। এটা আমার পাগল ছেলে নয়, এ আমার জমজ ছেলে। এ আমার করিম না, করিমের জমজ ভাই কিবরিয়া। রাতে রদ্দুর ভাইয়ার কথাটা মনে পড়ে গেল। তার মানে সত্যি এই কদম চেয়ারম্যানের যমজ ছেলে আছে, আর এই ছেলে সন্ত্রাসী। ভয়ে ঢোক গিললাম।
বলে ছেলেটা আমার দিকে এগিয়ে এলো। আমি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেললাম। ছেলেটা হঠাৎ হাসতে শুরু করলো, বলল, এই কথা শুনে চমকে উঠলাম। মুখ ফসকে বলে ফেললাম, আমি কি করেছি আপনাদের? কি ক্ষতি করেছি আমি? আমায় কেন এভাবে ধরে রেখেছেন? কেন? কদম চেয়ারম্যান গর্জে উঠলো, বলল, কি করছিস কি তুই? তুই জানিস না তুই কি করছিস? তোর কারণে আমি আমার ছেলেকে হারিয়েছি, তোর কারণে। সেদিন আমার পোলা তোকে একটু ছুঁয়েছে, তাতে কি হয়েছে? কি হয়েছে তোর? তোর জন্য ওই সাইকো রোদ্দুর সেদিন রড দিয়ে পিটিয়ে আমার ছেলেকে মেরে ফেলেছে। হাসপাতালে নিয়ে যেও বাঁচাতে পারিনি। সবাইকে মেরে ফেলবো, সবাইকে। তোর বাবা মা দিয়ে শুরু করেছি, এবার তুই, তারপর সবাইকে শেষ করব। মানে আমার মা বাবাকে খুন করেছো? কিন্তু কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক, খুন করেছি। আমি প্রতিশোধের নেশায় মেতে উঠেছি। সেদিনের পর তোরা শহরে চলে এলি, রোদ্দুররা সহ সবাই। কিন্তু পরবর্তীতে তারা অ্যাব্রোড চলে যায়। কিন্তু আমি তো ছেলে হারানোর শোকে পাগল হয়ে গিয়েছিলাম। অনেকদিন সুযোগ খুঁজছিলাম, তোরা পুরো পরিবার বের হলি। কিবরিয়া ট্রাকটা দিয়ে পিষে ফেললো তোর বাবা মাকে। আহ, কি শান্তি! তুই তো বেঁচে গেলি। সেই ঘটনার 3-4 বছর কিবরিয়া লুকিয়েছিল, কিন্তু আমি টাকা দিয়ে সব সামলে নিয়েছি। আজ আজ আবার তোকে পেয়েছি। শান্তি, শান্তি লাগছে। এর মধ্যেই একজন ছেলে রক্তভেজা শরীর নিয়ে দৌড়ে এলো। কোনো রকম বলল, স্যার স্যার, ওরা এসে গেছে। ধপ করে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়লো। শেষ। কিবরিয়া পাগল হয়ে গেছে। কি করবে? কি করবে? হঠাৎ পকেট থেকে একটা সিরিঞ্জ আর কাচের বোতল বের করে। হুড যেন পাথর হয়ে গেছে। মাথা ফেটে রক্তের বন্যা বইছে। এর মধ্যে হাতের ইঞ্জেকশন পুশ করা হলো। মিনিট 2 পর হুড ঢলে পড়ল। কিবরিয়া বিশ্বজয়ের হাসি দিল। তার বাবাকে নিয়ে জানলা দিয়ে পালানোর চেষ্টা করতেই জানলা থেকে রাজু আর ছেলেপেলে আক্রমণ করলো। রোদ্দুর ভেতরে প্রবেশ করতেই থমকে গেল। হুরের সমস্ত শরীর রক্তে ভেজা আছে। দৌড়ে হুরকে ধরে বলল, হুর, এই হুর, কথা বল। দেখ, আমি এসে গেছি। হুরের কোনো রেসপন্স নেই। রোদ্দুর দেখল হুরের মাথা ফেটে গেছে অনেক দূর। সেখান থেকে রক্ত চুষছে পড়ছে। রোদ্দুর কি করবে? হুরের ওড়না দিয়ে বাঁধা আছে। রোদ্দুর কি করবে? হুরের ওড়না দিয়ে বাঁধা আছে। তা দ্রুত খুলে হুরের মাথায় বেঁধে ফেলল। রাজু কিবরিয়ার সাথে পেরে উঠছে না। বলিষ্ঠ শরীর, শক্তিশালীও বটে। রোদ্দুর হুরের অবস্থা দেখে ভয়ঙ্কর রেগে গেল। হুরকে ওখানে রেখে গর্জে উঠে সিংহের মতো কিবরিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। কিবরিয়া রোদ্দুরের সাথে পেরে উঠল না। খুবই করুণ অবস্থা তার। কিন্তু কিবরিয়া হঠাৎ অট্টহাসি দিয়ে বলল, রোদ্দুর আরও খেপে গেল। মারতে মারতে জিজ্ঞেস করল, কি করেছে? কিন্তু কিবরিয়া ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। কদম চেয়ারম্যান তো আগেই ছেলের এরূপ বেহাল দশা দেখে জ্ঞান হারিয়ে ফেলেছে। রাজু, ওদের আমার আস্থানে নিয়ে যাও। আমি ওরকে দেখছি। আজ অনেক কিছুর খোলসা হবে। যাও, সাবধান, ওরা যেন পালিয়ে না যায়। রোদ্দুর হুরকে নিয়ে বেরিয়ে গেল গ্রামের হাসপাতালের দিকে। এখন শহরে যাবে না। আগে সাধারণ চিকিৎসা লাগবে। শহরে যেতে সময় লাগবে। মিনিট 10 পর গ্রামের সদর হাসপাতালে পৌঁছে গেল। রোদ্দুর রক্তমাখা হুরকে ভিতরে প্রবেশ করালো। নার্স আর ডাক্তার দ্রুত এগিয়ে এলো। হুরকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। হুরের শরীর নীল কালচে হয়ে গেছে। মিনিট 5 পর ডাক্তার এলো। ডাক্তার যা বলল, রোদ্দুর যেন সেখানেই জমে গেল। ডাক্তার বলল, সরি, আমাদের দুঃখজনক হলেও বলতে হচ্ছে, ভিতরে থাকা রোগীর জীবন বিপদাপন্ন।
আসলে আমাদের এই গ্রামের সদর হাসপাতালে এত ভালো ডাক্তারি ইউনিট নেই। তাছাড়া রোগীর গায়ে এক ধরনের ড্রাগস ও বিষের অস্তিত্ব পাওয়া গেছে। আমি রোগীর ভিতরে বিষের অ্যান্টিডোট দিয়েছি, তবে তা আধা ঘন্টা স্থির রাখবে। এখন রোগীকে বাঁচাতে হলে আধা ঘন্টার মধ্যে শহরে নিয়ে যেতে হবে এবং সাথে সাথে অপারেশন করাতে হবে। আমরা পারবো না, দেখুন আপনি কি করতে পারেন। ডাক্তার চলে গেল। রোদ্দুর যেন হঠাৎ থমকে গেল। কি একটা পরিস্থিতি! নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সব। তার প্রিয়তমাকে সে কি হারিয়ে ফেলবে? আধ ঘন্টার মধ্যে কিভাবে রোগীকে শহরে নিয়ে যাবে? কিভাবে? গাড়িতে নিয়ে গেলে তো 4 ঘন্টার রাস্তা। রোদ্দুর যেন পাগল হয়ে গেছে। হাসপাতালেই নিজের প্রিয়তমার জন্য মাথায় হাত রেখে এক গগনবিদারী চিৎকার দিল। সব মানুষ জমে গেছে, তাকিয়ে দেখছে সবাই। রোদ্দুর উঠে দাঁড়ালো। না, এভাবে হবে না, এভাবে বসে থাকলে চলবে না। প্রিয়তমার জন্য তাকে কিছু করতেই হবে। সে ফোন দিল, বলল, কোথায়? আমার লোকেশনটা চেক কর আর তাড়াতাড়ি বল। অপর পাশ থেকে কিছু একটা বলে কলটা কেটে দিল। রোদ্দুর অন্য এক জায়গায় কল করলো, বলল, ফার্স্ট এভরিওয়ান, ইটস অ্যান ইমার্জেন্সি, জাস্ট 2 মিনিটস। রোদ্দুর দ্রুত হুরের কেবিনে ঢুকে পড়ল। ডাক্তার নার্সরা চমকে গেল। রোদ্দুর হঠাৎ করে পাশে থাকা মাস্ক নিয়ে নিজেকে কভার করে ফেলল। হুরকে পাজা কোলে করে তুলে নিল। সোজা হেঁটে বাইরে চলে গেল। বাইরে বের হতেই 20 থেকে 30 জন গার্ড এসে হুর রোদ্দুরকে কভার করে ফেলল। হাসপাতালের সামনে বড় মাঠে একটা হেলিকপ্টার ল্যান্ড করলো। রোদ্দুর দ্রুত পায়ে হুরকে নিয়ে সেই হেলিকপ্টারে উঠে পড়ল। কয়েকজন গার্ডও সাথে সাথে উঠল। বাকিরা গাড়ি করে অন্যদিকে চলে গেল। সেখানে থাকা সবার মুখে একটাই নাম, মাফিয়া এইচবি রৌদ্র। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। রোদ্দুর তার কোলে নেতিয়ে পড়া হুরকে দেখে, বারবার দেখে, আর চোখ বুজে যায় তার। কখনো দাঁত মুখ খিচে হুরের কপালে উষ্ণ ছোঁয়া দিয়ে বলল, কিচ্ছু হবে না তোর, আমি আছি তো। 10-15 মিনিটের মধ্যেই রোদ্দুরের হেলিকপ্টার এসে পৌঁছলো শহরে। রোদ্দুরের সামনে বসে থাকা একটা গার্ডকে সে ইশারা করলো। গার্ড বলল, সব সেট আছে স্যার, শুধু যাওয়ার অপেক্ষা। রোদ্দুর নিজেকে একটা হুডি দিয়ে কভার করে ফেলল। এখন রোদ্দুরকে পুরোটাই মাফিয়া এইচবি রৌদ্র লাগছে। শহরে মাফিয়া এইচবি রৌদ্র মানে কালো হুডি পরা মাস্কওয়ালা ছেলেটি, খারাপ লোকেদের জম আর ভালো মানুষের বন্ধু। হেলিকপ্টার শহরের নামকরা একটি হাসপাতালের ছাদে ল্যান্ড করলো। সাথে সাথে গার্ডরা হাজির। পুরো হাসপাতাল রোদ্দুরের গার্ডরা কভার করে আছে। রোদ্দুর হুরকে নিয়ে দ্রুত অপারেশন থিয়েটারে নেমে গেল। ডাক্তার নার্সরা আগে থেকেই উপস্থিত ছিল। তারা সাথে সাথে নিজেদের কাজ করা শুরু করে দিল। দীর্ঘ 4 ঘন্টা ধরে রোদ্দুরের অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষা করলো। রোদ্দুরের কাছে এ যেন এক বিষাদ স্বপ্ন, কোনোভাবেই শেষ হচ্ছে না। রোদ্দুর আর পারছে না, না সে সত্যিই পারছে না। তার মনে চাচ্ছে সে অপারেশন থিয়েটারে ঢুকে পড়ুক। কি হচ্ছে সে দেখতে চাইছে। হুরপরিটা কতই না কষ্টের সাথে লড়াই করছে। কেন কেন তার হুরপরির ভাগ্যে এতটা খারাপ? কেন কেন তার হুরপরির ভাগ্যটা এত খারাপ? ছোট থেকেই এত লড়াই করেছে, এত লড়াই। এখন মনে হচ্ছে হুরপরি এবার হাল ছেড়ে দেবে। মনে মনে মাবুদকে ডাকছে, তার হুরপরিকে যেন সে শক্তি দেয়। এবারে যুদ্ধে যেন ফিরে আসে। তার হুরপরিকে তার জন্য ফিরে আসতেই হবে। মাথা নিচু করে রোদ্দুর ভাবছে আর কান্না করছে। আজ পাথর মনও কান্না করছে, প্রার্থনা করছে প্রিয়তমার জন্য। প্রিয়তমার জন্য প্রিয়তমরা কত কেই না করে। এর মধ্যেই রোদ্দুরের পুরো পরিবারও এসে হাজির। শুধু দাদি আর রোদ্দুরের মা নেই। দুজনের অবস্থা অনেক খারাপ। রোহান এসে রোদ্দুরকে ধরল। লিজা রোদ্দুরকে দেখে চমকে উঠল। তার মানে সে ঠিকই ছিল, এই রোদ্দুরই মাফিয়া এইচবি রৌদ্র। লিজা 1 পা 2 পা পেছনে গিয়ে সেখান থেকে কেটে পড়ল। এর মধ্যেই ডাক্তার বের হলো। রোদ্দুর দ্রুত ডাক্তারের সামনে আসতেই ডাক্তার বলল, আপনার রোগীকে সঠিক সময়ে এনেছিলেন।
বিষের অ্যান্টিডোট দেওয়াতে রোগীর জন্য ভালো হয়েছে। রোগী আউট অফ ডেঞ্জার আছে, তবে রোগীর শরীরে যে ড্রাগস পাওয়া গেছে তার সাইড এফেক্ট আছে। এখন আপনারা দোয়া করুন রোগীর যেন জ্ঞান ফেরে। আগামী 2-3 ঘন্টায় রোগীর জ্ঞান না ফিরলে রোগীকে আইসিইউতে শিফট করতে হবে। বলল। রোহান এগিয়ে এলো, বলল, 2-3 ঘন্টার জ্ঞান না ফিরলে কি হবে? সাইড ইফেক্ট হিসাবে রোগী কোমায় যেতে পারে, তারপর যে কোনো সময় জ্ঞান ফিরতে পারে। আজও কাল হোক, 1 সপ্তাহ পরে কিংবা 6 মাস পরেও। এটা এখন রোগীর ইচ্ছা শক্তি আর আল্লাহ পাকের উপর নির্ভর করে। ডাক্তার চলে গেল। রোদ্দুর হুরের কেবিনে ঢুকবে এর আগেই রাজুর কল আসে। রোদ, হুরের কি অবস্থা? রোদ, হুরের অবস্থা কি? কিছু গার্ডরা বলল অনেক ক্রিটিক্যাল নাকি? না, সে আউট অফ ডেঞ্জার। কুত্তার বাচ্চাদের কি অবস্থা? কোথায় তুই? চলে আয়, কিছু রক্তের হোলি খেলি। আয়, সব সাজানো হয়ে গেছে। রোদ্দুর কল কেটেই রোহান আর তার বাবাকে হুরকে দেখে রাখার কথা বলে দ্রুত হাসপাতাল থেকে বের হয়ে গেল। রোদ্দুর নিজের আস্তানায় পৌঁছে গেছে। ভিতরে ঢুকতেই মোবাইলে কারো ভিডিও কল আসলো। সেই অজ্ঞাত ব্যক্তি। রোদ্দুরের মুখে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। ফোন পিক করে বলল, খবর পেয়ে গেছিস? তোর কাছে আমি হুরকে রেখে এসেছি কেন? তুই আকুতি মিনতি করেছিস দেখি, তবে আজ কেন হুরের এই দশা? হুরের কিছু হলে তোকে আমি ছাড়বো না রোদ, সম্পর্ক ভুলে যাব। ও আমার কথা দেওয়া আমানত। এর মধ্যেই রাজু রোদ্দুরের পেছনে এসে দাঁড়ায়, বলল, ও ফারহান, ও ফারহান, কামন ভাই, কি শুরু করলি? হুর ঠিক আছে? হুরকে তুই যতটা ভালোবাসিস ঠিক রোদ্দুরও ততটাই ভালোবাসে। হুর তোর বোন মানে আমারও বোন। আর রোদ্দুরে হাতের ইশারায় থামতে বলল রাজুকে। রাজু থেমে গেল। কিছুক্ষণ চুপ থাক আর ভিডিওতে দেখতে থাক কি হয়। বলেই একটা হিংস্র হাসি দিয়ে মোবাইলটা ব্যাক ক্যামেরা দিয়ে একটা গার্ডের হাতে দিল, বলল, ধরে রাখ এটা। রাজু, ওদের ছোটটা অনেক চর্বি রে। 320 নম্বর ফর্মুলা প্রয়োগ কর। রাজু মুচকি হেসে মিনিট 2-এর মধ্যেই ঠান্ডা বরফ জল ভর্তি পানি ওদের দিকে ফিক্কে মারল। হঠাৎ বরফ পড়তেই কিবরিয়া আর কদম চেয়ারম্যান ধরপড়কিয়ে জেগে উঠল। কিবরিয়া, সম্পূর্ণ ঘটনা খুলে বলবি কি? কিবরিয়া উচ্চস্বরে হাসা শুরু করলো, বলল, রাজু, ওর নাকি আমার প্রিয়তমাকে উপরে পাঠানোর খুব ইচ্ছে। তা চেয়ারম্যান কাউ করে উপরে পা বেঁধে ঝুলিয়ে দিত। রোদ্দুর বলতে নেই। রাজু তার কাজ শুরু করে দিল। কদম চেয়ারম্যানকে উল্টো করে ঝুলিয়ে দিল। উফ রাজু, তুই কি সব ফর্মুলা ভুলে যাচ্ছিস? তাহলে তো তোকে ছাঁটাই। ও রোদ, কামন, তুই চুপ কর, আমি করছি তো। গার্ডস, ফর্মুলা নাম্বার 110। সাথে সাথে গার্ডরা কদম চেয়ারম্যানকে ঠান্ডা বরফ পানিতে চুবাচ্ছে। কদম চেয়ারম্যানের মুখ টেপ লাগানো, বেচারা। কিবরিয়া নিজের বাবার এমন বেহাল দশা দেখে ভরকে যায়। চিৎকার করে থামতে বলে। সে সব বলতে রাজি আছে। রোদ্দুর হাতের ইশারায় থামতে বলে আর কিবরিয়াকে বলতে বলে। কিবরিয়া একে একে সব কিছু খুলে বলল। ভিডিওতে ফারহান হঠাৎ চিল্লিয়ে ওঠে, বলল, রোদ, রোদ, কুত্তার বাচ্চাদের ছাড়বি না। ওর জন্য আমি আমার বোনের থেকে দূরে থেকেছি, মা বাবার হত্যাকারী ভাবছি। রোদ, তোকে হুরের কসম, তোর বাপ পোলায়, ওরা বাপ পোলায় আমাদের ফ্যামিলিকে যে নরক যন্ত্রণা দিছে আর হুরকে যে কষ্ট দিছে, ওদের সেই সব কিছুর কসম, ওদের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি দিবি, না হয় তোকে আমি ছাড়বো না। তুই থাম, ওকে আমি ছাড়বো তুই ভাবছিস কি করে? আমার কলিজে হাত দিছে, কলিজায়। এইচপি রৌদ্র, মাফিয়া এইচপি রৌদ্রর কলিজায়। গার্ডস, ওকে একইভাবে বেঁধে ফেল। কদম কাকুর মুখে টেপটা খুলে দেয়। আমি বৈশাচিক আনন্দ পেতে চাই। কিবরিয়াকেও একইভাবে বেঁধে ফেলল। কিবরিয়া আর কদম চেয়ারম্যান চিৎকার করে বলছে তাদের যেন মাফ করে দেওয়া হয়। তারা জানতো না এই রোদ্দুর মাফিয়াই এইচপি রৌদ্র। তাহলে কখনোই এমন কাজ তারা করতো না। রাজু, ধারালো চুরুনি আয়,
আর গার্ডস, তোরা ফর্মুলা নম্বর 440 সেট কর। মিনিট 5 মধ্যে। মিনিট 5 মধ্যেই কিবরিয়া আর কদম চেয়ারম্যানের নিচে গরম তেল ফুটে টকবক করছে। দুজন বাপ ছেলে ভয় পেয়ে গেল। রোদ্দুরকে বারবার চিল্লিয়ে মাপ চাচ্ছে যাতে ছেড়ে দেওয়া হয়। জীবনে তারা এমন ভুল আর করবে না। সুযোগ একবার আসে, আর যে রৌদ্রের চোখে পড়ে যায় তার আড্ডা এসে যায়। রৌদ্র মৃত্যু ছাড়া কোনো পথ দেয় না। গার্ডস! বলার সাথে সাথে তাদের গরম তেলে ছেড়ে দেওয়া হয়। দুটো মানব জীবিত অবস্থায় নারকীয় মৃত্যু যন্ত্রণা ভোগ করছে। রোদ্দুরের ইশারা দিতেই ওদের টেনে তোলা হলো, মাটিতে ছিটকে ফেলল। রোদ্দুর ছুরি দিয়ে প্রথমে কদম চেয়ারম্যানের হাত কাটল। টকবগিয়ে রক্ত পড়ছে। ওটাতে মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিল। ওখানেই দাপিয়ে দাপিয়ে কদম চেয়ারম্যান মারা গেল। কিবরিয়ার পুরো শরীর ছুলে গেছে। চোখ দুটো বড় বড় হয়ে গেছে। কি বিশ্রী ভয়ঙ্কর দেখতে। রোদ্দুর মুচকি হাসে। পুরো শরীর মরিচ গুঁড়া দিচ্ছে, যেন কিছু ফ্রাই হচ্ছে এমন শব্দ হচ্ছে। কিবরিয়া কাটা মুরগির মতো দাপাচ্ছে। রোদ্দুরের এমন ভয়ঙ্কর রূপ দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে গেছে। রোদ্দুর উচ্চস্বরে হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে গেল। রোদ্দুর এক ভরসার নাম। দীর্ঘ অন্ধকারের পর এক আলো জ্বলে ওঠা বিশ্বাসের নাম। হয়তো ঠিক, মানুষ এত ভয়ঙ্কর হয় না। সত্যি অর্থে কয়জন মানুষকে আমরা চিনি, কয়জন মানুষকে আমরা ভয়ঙ্কর হতে দেখেছি। এই পৃথিবীতে মানুষের থেকে ভয়ঙ্কর আর কোনো প্রাণী নেই। একমাত্র মানুষ প্রাণীটাই খুনি। এদের মতো ভয়ঙ্কর আর একটাও খুঁজে পাবে না। 15 দিন পর আজ হুরকে বাসায় আনা হয়েছে। 2 দিন আগে হুরের জ্ঞান ফিরেছে, আর 2 দিন অবজারভেশনে ছিল। আজ ডাক্তারের কাছ থেকে ছাড়া পেয়েছে, তাই বাসায় আনা হয়েছে। হুর যেন চুপচাপ হয়ে গেছে, একেবারেই নিশ্চুপ। হয়তো বাবা মায়ের এরকম মৃত্যু ভেতর থেকে হুরকে স্তব্ধ করে দিয়েছে। কেটে গেল আরও একটা সপ্তাহ। হুর আগের থেকে আরও বেশি সুস্থ, তবে চুপচাপ থাকে নিজের রুমের ভেতরে। আজ বাড়ির সবাই একসাথে বসে আছে। মূল কেন্দ্রবিন্দু হুর। লিজা যেন আগের থেকে আরও শান্ত হয়ে গেছে। হয়তো ঝড় আসার পূর্ব মুহূর্ত। সবার শেষে সিদ্ধান্ত হলো হুরকে সর্বপ্রথম নর্মাল লাইফে আনা। হঠাৎ এত বড় একটা বিপদ গেছে, এখন হুরও ঠিক আছে। হুরকে নিতান্ত সাধারণ কার্যক্রমে অংশগ্রহণ করাতে হবে, একটু জোরপূর্বকই। সেদিনের ঘটনার পর পুরো শহর গরম। মানুষের মুখে মুখে মাফিয়া এইচবি রৌদ্রের নাম। সেই কদম চেয়ারম্যান আর তার ছেলের লাশ নর্দমায় পাওয়া যায়, সাথে সেখানে তাদের কর্মকাণ্ডের এভিডেন্স। এগুলো রোদ্দুরের গ্যাংরা করেছে। পুলিশ তদন্ত করছে, কিন্তু কোনো এভিডেন্স পাচ্ছে না। ন্যাচারাল মৃত্যু যেন। আর যারা খুন হয়েছে তারা দেশদ্রোহী আর দেশের জনগণের শত্রু। তাই কেস সেখানেই অফ করে দেওয়া হয়েছে। আমার ইচ্ছে ছিল না, তবুও বাধ্য হয়ে চাচার সাথে বের হয়েছি। চাচার সাথে গাড়িতে উঠেছি, কোথায় যাচ্ছি জানি না। জিজ্ঞেস করেও লাভ হলো না, চাচা সারপ্রাইজ বলে উড়িয়ে দিল। আমি চুপচাপ বসে আছি। অপরিচিত শহর, না চেনা শহরের অপরিচিত রূপ দেখছি। সবকিছু কি ঠিক এভাবেই বদলে যায়? আর ভাবছি আজ প্রায় 1 মাস হতে চলেছে রুদ্র ভাইয়ার সাথে কথা হয় না, দেখাও বেশি হয় না। যদিও দেখা হয় রুদ্র ভাইয়াকে ইগনোর করি। আমি যাই করি, সে তো পারে আমার সাথে কথা বলতে, কিন্তু সেও তো কিছুটা ইগনোর করে। কেন যেন তার এই ব্যবহার ভালো লাগে না। আজকাল কিছুই ভালো লাগে না। যদি মরে যেতাম। হঠাৎ গাড়ি থেমে গেল। আমি ব্রেক কষাতে একটু নড়ে চড়ে বসলাম। চাচার দিকে তাকাতেই চাচা নেমে গেল। আমি অপর পাশ থেকে নামতেই অবাক হলাম। ভার্সিটির সামনে কত মানুষ, কত কিছু করছে। চাচা আমার কাঁধে হাত রেখে বলল, চলো। চুপচাপ চাচার সাথে ভেতরে গেলাম। অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। যাক, মানুষের দিকে তাকায়, এটাই স্বাভাবিক। কিছু কিছু ছেলে মেয়ে চাচাকে সম্মান করছে, ব্যাপারটা অদ্ভুত। ভর্তি হলাম ভার্সিটিতে। চাচা আর আমি ক্যান্টিনে বসে আছি। হঠাৎ ধুম করে রোদ্দুর ভাইয়া চেয়ারে এসে বসলো।
হঠাৎ বসে পড়ায় ভয় পেয়ে গেলাম। তাকিয়ে দেখি রোদ্দুর ভাইয়া। আমার গ্যাংয়ের পোলাপান থেকে শুনলাম তুমি এসছো, তাই ভীতু প্রকৃতির মেয়েটাকে সাথে নিয়ে কেন এসছো? রুদ্রুর আবারও? ওকে আনবো না তো কাকে আনবো? ওরে ভার্সিটিতে অ্যাডমিট করে দিছে। রোদ্দুর ভাইয়া চমকে আমার দিকে তাকালো। ধ্যাত, এই চাচাও না। রোদ্দুর ভাইয়া যে ভার্সিটিতে পড়ে সেখানেই কেন অ্যাডমিট করতে হবে? কিছু বললাম না, চুপচাপ উঠে চলে এলাম। রোদ্দুর ভাইয়া তাকিয়ে আছে, চাচাও আমার সাথেই চলে এলো। আজকের দিনটা অন্য দিন থেকে ভালোই কাটলো। রাতে বসে আছি নিজ বারান্দায়, গ্রামে আর যাওয়া হয়নি। তারপর কি হয়েছিল, তারা কি বেঁচে আছে? মা, বাবা, দাদার কবর দেখতে ইচ্ছে করে। আকাশ দেখছি, চেয়ারে বসে আকাশ দেখছি আর মা বাবার কথা মনে করছি। নিজেকে এখন কিছুটা বোঝামুক্ত লাগে। আমি তো আমার মা বাবাকে মারিনি, তবুও সেদিন আমার দৌড় দেওয়া উচিত হয়নি। কিছুটা দোষ আমারও আছে, এগুলোই ভাবছি। হঠাৎ রোদ্দুর ভাইয়ার দেয়া লকেটটা হাত পড়লো, জানি না কেন খুলে ফেললাম। হাতে নিয়ে ধরে চোখ বুজে রইলাম। হঠাৎ পেছন থেকে রোদ্দুর ভাইয়ার আওয়াজ, বলল, কিছু বলি না দেখে আমি যে বলবো না তা ভাবিস না। লকেটটা গলায় দে, নয় তোর ওই হাত আমি দু ভাগ করতে বেশি সময় নেব না। এটা কি ছিল জানি না, হয়তো ঠান্ডা মাথার হুমকি। হাত থেকে লকেটে ইচ্ছে থাকা সত্ত্বেও পরে নিলাম গলায়। রোদ্দুর ভাই এগিয়ে এলো, আমার পাশের চেয়ারে বসে পড়লো। আর চোখে তাকালাম, কিছু বললাম না। আজকাল কথা বলতে ইচ্ছেই করে না। চুপচাপ থাকলে চলবে? আর কতদিন চুপচাপ থাকবে? আচ্ছা, একটা সারপ্রাইজ আছে তোর জন্য। পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো, আমার হাতে গুজে দিল, তারপর বলল, সময় মতো পড়ে নিস। চুপচাপ উঠে চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। হাতে থাকা কাগজটা দেখলাম, তবে খুলতেই ইচ্ছে করলো না। কাগজটা নিয়ে উঠে চলে এলাম রুমে। ড্রয়ারে কাগজটা রেখে দিলাম আর বেডে শুয়ে পড়লাম। পরের দিন সকাল 9টায় ফ্রেশ হয়ে নিচে ড্রয়িং রুমে খেতে বসেছি। সবাই আছে, রোহান আর চাচা অফিসে যাবে। আমাকে দেখে সবাই খুশি হয়েছে, এর মধ্যে রোদ্দুর ভাইয়ার আগমন। আমি দ্রুত খেয়ে উঠলাম, বললাম, চাচা, চাচি, দাদি, আমি আসছি। আসছে মানে কি? রুদ্রুর আছে কি করতে? রুদ্রু একই ভার্সিটিতে পড়ে, ওর সাথে যা। এই রুদ্রুর ওকে সাথে নিয়ে যা। রোদ্দুর ভাইয়া এর মধ্যে খাবার শেষ করে উঠে দাঁড়ালো, বলল, আমি কাউকে নিতে পারবো না, তবে যার প্রয়োজন আমার পেছে পেছে আসুক। ভাব দেখে বাঁচি না, এখন আর কিছু বললামই না। চুপচাপ তার পিছু পিছু হাঁটলাম। ভার্সিটিতে পৌঁছে গেছি। এর মধ্যে আমাদের কোনো কথা হয়নি। গেটের সামনেই রোদ্দুর ভাইয়ার গাড়ি থেকে নামতেই দেখি ভার্সিটির অনেক মেয়েরা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে পারলাম না, আমার কি কোনো দিক থেকে খারাপ দেখা যাচ্ছে? আমি তো সিম্পলভাবে এসেছি। রোদ্দুর ভাইয়া গাড়ি নিয়ে চলে গেল পার্কিংয়ে। যাকে ভার্সিটিতে অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। মানে আমি একাই নবীন, 1 মাস হয়ে গেছে নবীনবরণ হয়ে গেছে। নতুন তো তাই সব দিকে এদিক সেদিক তাকিয়ে হাঁটছি। হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেলাম, হাতে থাকা বইটা পড়ে গেল। সামনে একটা মেয়ে বইটা উঠিয়ে আমার দিকে তাকিয়ে হঠাৎ আমায় হুর বলে জড়িয়ে ধরলো। ব্যাপারটা অদ্ভুত, বোধগম্য হলো না। কে মেয়েটা? মেয়েটা আমায় ছেড়ে বাহু ঝাঁকিয়ে বলল, মেয়েটাকে হুর, তুই এখানে? ভালোভাবে খেয়াল করলাম। আরে, এ তোমার হাই স্কুল ফ্রেন্ড লাবণী। লাবণীকে দেখে খুশি হয়ে গেলাম আমি। ওর সাথে আমার শেষ দেখা হয় 9-এ থাকতে। ওর বাবার ট্রান্সফার হওয়ার পর ওরা আমাদের গ্রাম ছেড়ে চলে এসেছিল। অনেক দিন পর দেখা হয়, ভালোই লাগছে। ওর আমি সেম ডিপার্টমেন্ট, একসাথে ক্লাস করলাম। আমি নতুন, সবার সাথে পরিচয় হলাম। ক্লাসে ছুটি হয়ে গেল, আমি আর লাবণী ক্যান্টিনে বসলাম, গল্প করছি। এর মধ্যেই ক্যান্টিনে শোরগোল লেগে গেল। সিনিয়র ভাইরা এসেছে, আমি আর লাবণী দাঁড়িয়ে গেলাম। লাবণী এই ইউনিভার্সিটি সম্পর্কে আমাকে বলল অনেক কিছুই। বুঝলাম কাল কেন চাচাকে ছেলে মেয়ে সম্মান দিচ্ছিল। রোদ্দুর ভাইয়ার জন্য। উনি এবার ফাইনাল ইয়ারে পরীক্ষা দিচ্ছেন। এবার ভার্সিটি পক্ষ থেকে এমপি ইলেকশনে দাঁড়িয়েছে, তাই তো তিনি এত ব্যস্ত। ও, উনি তো পলিটিশিয়ান, কণা মেয়েটা বলেছিল। হুর, এই যে সিনিয়র, উনি রোদ্দুরের বিপরীতে দাঁড়িয়েছে। অনেক ভয়ঙ্কর সে। চল এখান থেকে কেটে পড়ি। এর মধ্যেই রোদ্দুর ভাইয়াও তার দল বলে এলো। ও মায়ে কি মায়েরা অপোজে? সেও একই ভার্সিটিতে পড়ে। মনে মনে একটু থমকে গেলাম। এই মাইয়াটার সামনে পড়লে কি যেন হয়। দুই দলের মধ্যে অনেক কথাবার্তা হচ্ছে। বাপ রে, রোদ্দুর ভাইয়া কি ঝগড়ুটে। অবশ্য বিপরীত দলের নেতাও কেউ কাউকে এক চুল অবধি ছাড় দিচ্ছে না। এক পর্যায়ে রোদ্দুর ভাইয়া কথার মধ্যে আর চোখে আমার দিকে তাকালো। আমিও তার দিকে তাকিয়ে আছি। মুহূর্তেই উনি একটা চোখ টিপ দিল। আমি অবাকের শেষ পর্যায়ে।
হয়তো কারো চোখে ব্যাপারটা পড়েছে, আবার হয়তো পড়েনি। দ্রুত লাবণীকে নিয়ে মহল থেকে বের হয়ে এলাম। ভার্সিটি আজকাল গরম, লাবণীর কথায় বুঝলাম। এখন মৌসুমটা উত্তাল, চারিদিকে ইলেকশনের কানাঘুষা চলছে। চা টং থেকে শুরু করে ঘরে ঘরে ইলেকশন নিয়ে মাতামাতি। লাবণীকে বিদায় দিয়ে আমিও রাস্তায় হাঁটছি, কোনো রিক্সা পাচ্ছি না। এমন সময় হঠাৎ একটা গাড়ির সামনে এসে থামলো। কিছুটা ভয় পেয়ে গেলাম। গাড়ি গ্লাসটা খুলতেই ঝটকা খেলাম। সাথে জেগে উঠলো পুরনো স্মৃতি। গাড়িতে মেঘালয়ে বসে আছে। আমি ফুলপরি, তোমার সাথে আমার কথা আছে। সেদিন আমি ইচ্ছে করে এরকম ওখান থেকে ভয়ে উল্টো দিকে মানে পুনরায় ভার্সিটির দিকে দৌড় দিলাম। পেছন থেকে মেঘালয় ডাকছে ডাকছে তো ডাকছেই। আমিও জোরে চোখ বন্ধ করে দৌড় দিলাম। হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যাচ্ছিলাম। এর মধ্যেই আমাকে ধরে ফেললো। যে ধরে আছে তার বুকের হৃৎপিণ্ডের বিট শুনতে পাচ্ছি আমি। মিনিটের মধ্যেই ব্যক্তিটির থেকে 2 কদম পিছনে দাঁড়ালাম। ছেলেটিকে তো চিনি। আরে এ তো সেই রুদ্র ভাইয়ের বিপরীতে এমপি ইলেকশনে দাঁড়িয়েছে। অস্ফুট স্বরে বললাম, সরি, আসলে আমি দেখতে পাইনি, সরি। ছেলেটাকে কোনো কথা বলতে না দিয়ে সেখান থেকে এগিয়ে গেলাম। কিছু দূরে রুদ্র ভাইয়া, মায়ের আপু আর তাদের দলবল বসে আছে। আমি পেছনের দিকে তাকালাম। এখনো সেই ছেলেটা আমার দিকেই তাকিয়ে আছে। আমি জানতাম না যে মেঘালয় আমার পিছু পিছু ভার্সিটিতে এসেছে। মেঘালয়ের গাড়ি গেটের সামনে এসে থামলো। মেঘালয় গাড়ি থেকে বের হলো, সোজা আমার দিকে তাকালো। আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। সোজা রোদ্দুর ভাইয়ের দিকে দিলাম এক দৌড়। গিয়েই রোদ্দুর ভাইয়াকে জাপটে ধরলাম। মায়েরা হুরকে দেখে ঝটকা খেলো। তার উপর রোদ্দুর উপর ঝাঁপিয়ে পড়তে দেখে আরও বেশি। উপস্থিত রোদ্দুরির দলবল আরও অবাক চোখে তাকিয়ে আছে। রোদ্দুর প্রথমে বুঝতে না পারলেও সেকেন্ড 10 অতিক্রম হওয়ার পর বুঝতে পারল তার প্রিয়তমা কিছু দেখে ভয় পেয়েছে। তাই লোকজনের মধ্যেই কাণ্ডজ্ঞান হারিয়ে তাকে জড়িয়ে ধরেছে। তবে রোদ্দুর কিছুটা খুশি হলো। মায়েরা আর দলবল কিছু বলতে যাবে তার আগেই রোদ্দুর ইশারা দিয়ে সকলকে থামিয়ে দিল। সবাই এখন নির্বাক দর্শক। রোদ্দুর হুরের মাথায় আদুরে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে আমার হুরপরির? রোদ্দুরের এমন পরিবর্তনে মায়েরা ছাড়া বাকিদের চোখ মুখ অবিশ্বাস্য ঘটনা দেখছে এমন বর্ণনা দিচ্ছে। এর মধ্যেই রাজুর আগমন। রাজু রোদ্দুর আর হুরকে দেখে শান্তির হাসি দিল। ইশারায় সবাইকে সরে যেতে বলল। মায়েরা হন হন করে রাগে সবার আগে চলে গেল। বাকিরা সবাই দূরে সরে রাজুকে ধরল ব্যাপারটা কি জানার জন্য। ওদিকে আমি ফুপিয়ে ফুপিয়ে কাছি রোদ্দুর ভাইয়ের বুকে। আমার কান্না দেখে রোদ্দুর ভাই আমার মুখ উঁচু করে বলল, এই পাগলি, কান্না করলে কি সব ঠিক হয়ে যাবে? হয়েছে কি বলবি তো? কেউ কিছু কি তোকে বলেছে? আমাকে বল, দেখি সরে কি করি। হঠাৎ রোদ্দুর ভাইয়ের কথায় রাগের প্রকাশ পেল। কান্না থেমে গেল আমার। মুহূর্তেই মনে পড়ে গেল সেই ঘটনাটা। সেদিন রোদ্দুর ভাইয়া আর রাজু ভাইয়া নাকি মেঘালয়কে হসপিটালে পাঠিয়েছিল। অবশ্য আমি ওটা মায়ের আপুর মা আর রাজু ভাইয়ার মায়ের কাছ থেকে শুনেছি। সামনে রোদ্দুর ভাইয়ার ইলেকশন। বরাবরই রোদ্দুর ভাইয়ার স্বপ্ন পলিটিশিয়ান হওয়ার। এখন কোনো ঝামেলা ঘটলে যদি তার ক্যারিয়ারে প্রভাব পড়ে, তাই কথাটা এড়িয়ে গেলাম। আমি ঢোক গিলে বললাম, কিছু হয়নি, আমার শরীর খারাপ লাগছে, আমার একটু বাসায় দিয়ে আসবে? আমি রাস্তায় কোনো রিক্সা পাইনি। রোদ্দুর ভাইয়া আমার কথা শুনে অট্ট হাসি দিয়ে বলল, পাগলি, এতে কান্না করার কি আছে? যতদিন রোদ্দুর আছে ততদিন রোদ্দুরে চোরবালি আছে, ঠিক ততদিন তুইও থাকবি। তারপর আমরা একসাথে হারিয়ে যাব, বুঝলি? আমার অনেক কাজ আছে, এখন বাড়ি যেতে পারবো না। আমি রাজুকে বলে দিচ্ছি, ও তোকে ছেড়ে আসবে, হবে? আমি মুখে জোরপূর্বক হাসি দিলাম। রাজু ভাইয়া আমাকে বাড়ি ছেড়ে দিল। কেটে গেল 2 সপ্তাহ। ভার্সিটি এখন অফ। ছাত্রলীগ ইলেকশন নিয়ে অনেক কিছুই হয়ে যাচ্ছে, উথাল পাথাল। রোদ্দুর ভাইয়া অনেক বিজি, বাসায় সময় মতো আসে না। এমন দিন তার একবার দেখা পাওয়া দুষ্কর। আজ ইলেকশন হচ্ছে, মানে ভোট। পরিবারের সবাই চিন্তায় আছে, আমিও আছি। রোদ্দুর ভাইয়াকে আমার ইদানিং খুব টেনশন হয় ওনাকে নিয়ে। কি দরকার এই রাজনীতিতে যোগ দেওয়ার? খুব ভয় করছে। এতদিনের স্বপ্ন রোদ্দুর ভাইয়ার আজ ফলাফল প্রকাশ করার পালা। আমি বসে বসে চিন্তায় পড়ে গেছি, কি হবে এটা ভেবে। এর মধ্যে আমার মোবাইলে কল আসলো। স্ক্রিনে তাকিয়ে দেখি রোদ্দুর ভাইয়ার কল। কলটা রিসিভ করতেই বলে উঠলাম, আপনি জিতেছেন তো রোদ্দুর ভাইয়া? অপর পাশ থেকে কোনো রেসপন্স পেলাম না। রোদ্দুর ভাইয়া মিনিট 2 পর বলল,
অনেক বছরের স্বপ্ন আমার হুর পড়ে। আমি টেনশনও ঠিক থাকতে পারছি না। হুর, আমি তোকে আমার এই স্বপ্ন পূরণের জন্য তোর ভালোবাসাকে অস্বীকার করছি। হুর পড়ে আমি জিতবো তো? কি বলবো ভেবে পাচ্ছি না। সত্যি তো রুদ্র ভাইয়া এই স্বপ্নের জন্য কত কিছু করেছেন। হাতে ঘড়ির দিকে তাকালাম, 5টা বেজে গেছে। বললাম, রুদ্র ভাইয়া 5টা বেজে গেছে, আপনি জিতে গেছেন। এমন সময় অপর পাশে মাইকের আওয়াজে বলে উঠল, এবারে এমপি ইলেকশনে 300 ভোটের বেশিতে রোদ্দুর চৌধুরী জয়ের লাভ করেছেন। কথাটা শেষ হতে না হতেই একটা গুলির শব্দ, পরপরই আরেকটা, রাজু ভাইয়ার আওয়াজ। রৌদ্রুর মোবাইলটা নিচে পড়ে গেল। কি হলো বুঝে উঠতে পারছি না। ওপাশে শোরগোল শোনা যাচ্ছে, আমি ঠিক থাকতে পারছি না, আর বুকের ভেতর কষ্ট হচ্ছে। রুম থেকে দৌড়ে বের হলাম আমি দৌড় দিয়ে সিঁড়ির ধাপে পা দিতেই লিজা ভাবির বোন কণার সাথে ধাক্কা লেগে গেল, তার হাতে থাকা শোপিসটা ভেঙে গেল। আমি তাও দৌড়ে চলে গেলাম। দ্রুত সোফার উপর থাকা রিমোটটা নিলাম আমি। কণা ঘটনাটা একটু থমকে গেল। এই শব্দে দ্রুত সবাই একজোট হয়ে গেল। এর মধ্যেই আমি খবরের চ্যানেলে টিভি সেট করলাম। খবরের ব্রেকিং নিউজ হিসেবে এই শহরে ইলেকশন মহলের পাল্টা গন্ডগোল দেখাচ্ছে, মারা গেছে অনেকেই। হঠাৎ ব্রেকিং নিউজে বলল, বিজয় রোদ্দুর ও তার দলবলের অবস্থা ভয়াবহ, এখনও তাদের খবর পাওয়া যায়নি। বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিবেশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই কথা শুনেই আমি নিজেকে সামলাতে পারলাম না, সাধারণ পোশাকেই দরজার দিকে দৌড় দিলাম। উদ্দেশ্য সেই জায়গায় যাব, রোদ্দুর ভাইয়াকে খুঁজবো। এভাবে তিনি নিরুদ্দেশ হয়ে যাবে কোথায়? আমি যে গুলির আওয়াজ শুনেছি, কিছু হয়নি তো তার? দরজার কাছে আসতেই পেছন থেকে কেউ একজন ধরে ফেললো আমায়। তাকিয়ে দেখি রোহান ভাইয়া। ওইদিকে চাচি জ্ঞান হারিয়ে ফেলেছে, দাদির প্রেশার হাই হয়ে গেছে। চাচা আর বাকিরা লিজা ভাবির পরিবার আজ 2 দিন ধরে এই বাড়িতে এসেছে, সামলাচ্ছেন তারা তাদেরকে। আমি রোহান ভাইয়াকে বললাম, আমি ছাড়ো রোহান ভাইয়া, আমি পাগল হয়ে যাব, ওনার কিছু হয়নি তো? আমার বুকে কষ্ট হচ্ছে, ছাড়ুন আমায়। এক প্রকার রোষারসি করতে করতে ওখানেই জ্ঞান হারিয়ে ফেললাম আমি। কণা, লিজা আর বাকিরা শুধু তাকিয়ে দেখলো হুরের পাগলামি, রোদ্দুরের জন্য হুরের পবিত্র প্রণয়। কণা ফিসফিস করে লিজার কানে কিছু বলল। লিজা বোনকে চোখের ইশারায় আশ্বাস দিল। জ্ঞান ফিরতেই নিজেকে রুমে পাই, বিছানায় শুয়ে আছি। হঠাৎ রুদ্র ভাইয়ের কথা মনে পড়তেই ডুকরে কেঁদে উঠলাম আমি। দ্রুত বিছানা থেকে উঠে বাইরে হাঁটা দিলাম। সিঁড়ি বেয়ে নিচে নামতেই সোফার সবার সাথে রোদ্দুর ভাইয়াকেও দেখতে পাই। রাজু, রোদ্দুর ভাইয়া, মায়েরা, আপু, পরিবারের লোকজন বসে আছে। রোদ্দুর ভাইয়ার গায়ে একটা আঁচড়ও নেই, তিনি খুব হাসি খুশি, জিতেছেন হয়তো তাই। রোদ্দুর ভাইয়া সবার সাথে হেসে হেসে কথা বলছে। আমি কেন যেন এটা মেনে নিতে পারলাম না। বুকের মাঝে এক অচেনা অদ্ভুত কষ্ট। আমি ভেবেছিলাম হয়তো আমি তাকে হারিয়ে, না না, কি বলছি এসব? তবে জ্ঞান ফেরার পর রোদ্দুর ভাইয়ের এই রূপ দেখবো আমি ভাবিইনি। আমি চুপচাপ উপরে উঠে যাচ্ছি, এর মধ্যে লিজা ভাবি বলল, এমা হুরছে, তোমার তো জ্ঞান ফিরেছে, যাক ভালো হয়েছে। দেখে নাও, যার জন্য এত মেলোড্রামা করলে সে ঠিক আছে, যার জন্য একসময় তোরা পাগলামি করলে সে তোমার খোঁজও নিল না, বরং তো তার জয়ের ভাগিদারদের ও করলো না। আজকাল যুগের কিছু মেয়ের ভাব দেখলে মনে হয় মায়ের দেখে মাসির তোর বেশি। কিছু বললাম না, কি বলবো, কার জন্য বলবো? চুপচাপ থাকতেই ভালো লাগে। আজও নীরব দর্শকের মতো চুপচাপই থাকলাম। তবে রোদ্দুর ভাইয়ের দিকে তাকাতে ভুললাম না, সে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, অর্থাৎ ভাজা মাছ উল্টে খেতে পারে না এরকম। চুপচাপ উপরে চলে গেলাম আমি। হুর যেতেই রোহান লিজাকে ধমক দিল, আর কিছু বলল। এর মধ্যেই রোদ্দুর জানতে চাইল ব্যাপারটা কি। রোহান সব খুলে বলল। রোদ্দুর ধপ করে বসে পড়ল, একবার ক্ষিপ্ত চোখে লিজার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। রোদ্দুর মাথায় হাত বুলিয়ে বলল, শিট, ভুল হয়ে গেছে। পুনরায় একই ভুল আবারও। শিট, সব নর্মাল হচ্ছিল আমাদের মাঝে, সব বেসতে গেল। ধ্যাত। হন হন করে রোদ্দুর উপরে চলে গেল। পরের দিন সকাল থেকেই বাড়িতে শোরগোল, অর্থাৎ পার্টি হবে। রোদ্দুর ভাইয়ার জয়ের খুশিতে পার্টি রেখেছে। শহরে গণ্যমান্য ব্যক্তিবর্গ আসবে, সবাই খুশি। চুপচাপ দেখলাম সবটা।
আশেপাশে চোখ বুলিয়ে দেখছি রোদ্দুর ভাইয়া আছে কিনা। না, নেই। সেই যে কাল এক চোখ বিনিময়ে দেখা, এখনো পর্যন্ত আর দেখা নেই। তাকে দেখিও নি। এমপি মানুষ বলে কথা, এখন কি আর তাকে পাওয়া যাবে? দাদির রুমে গেলাম। বসে আছে দাদি। আমাকে দেখে মুচকি হেসে ডাক দিল, বলল, কি হয়েছে? আমার নাতনিকে আজ নেতিয়ে পড়া গোলাপ ফুলের মতো লাগছে কেন? দাদির পাশে এসে বসলাম। বললাম, দাদি আমার এই বাড়িতে ভালো লাগে না, দম বন্ধ লাগে। এই কোলাহল আমার ভালো লাগে না, আমি নির্জনতা চাই। দাদির মুখটা মলিন হয়ে গেল। বলল, রোদ্দুরকে ভুল বুঝছিস? আর বলতে দিলাম না, হাতের ইশারায় থামতে বললাম। বললাম, আসি আমি, তুমি রেস্ট নাও, শরীর ভালো না। সন্ধ্যায় পুরো বাড়ি উৎসবের আমেজে মেতে উঠেছে। হইচই তো আছেই, তার সাথে সমাগম, তাছাড়া পার্টির মহল, খুশি যেন উপচে পড়ছে। রুমে বসে আছি, ভাবছি কি করব। আমি এত ইম্পর্ট্যান্ট পার্সনও না যে পার্টিতে যাওয়াই লাগবে, না গেলেও চলবে। হঠাৎ দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। শব্দ শুনে তার দিকে তাকালাম, দেখলাম চাচি এসেছে। চাচিকে দেখে মুচকি হাসি দিয়ে বললাম, তুমি এইখানে যে, কি হয়েছে? তা আমি বুঝি তোর রুমে আসতে পারি না? এভাবে তৈরি না হয়ে বসে আছিস কেন? নিচে যাবি না? আমি আমতা আমতা করে বললাম, আসলে আমার কোলাহল পছন্দ না, তাই আর কি আজ নিচে যেতে চাচ্ছিলাম না। তাছাড়া আমি যেই খুশির মহলে যাই তাই স্পয়েল হয়ে যায়। থাক না, আজ না যাই আমি। চাচি মিটমিট করে চোখগুলো ছোট করে আমার দিকে তাকালো, বলল, তা আর হচ্ছে না। আজ তোকে আমি সাজিয়ে দিব। এই দেখ আমি কি এনেছি, তোর মায়ের ব্যবহার করা প্রিয় শাড়ি। মায়ের জিনিস তাকিয়ে আছি। আমার মা। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চাচি দেখার আগেই হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিলাম। চাচির কথা মতোই সব করলাম। আমি আবার চাচির কথাও অমান্য করতে পারি না। মাঝে মাঝে মনে হয় চাচির শরীরে মায়ের গন্ধ। চাচি আবার শাড়ি পরিয়ে দিল, বলল, মাশাল্লাহ, মায়ের শাড়িতে মেয়েদের সবসময় রাজকন্যা লাগে। খুব সুন্দর লাগছে আমার হুর। আমি জানরে, আমি নিচে যাচ্ছি, তুমি সাজগোজ করে আসো। চাচি চলে গেল। মনে গেঁথে গেল আজ মায়ের শাড়ি। ঘ্রাণ শুকলাম, মায়ের শরীরের মধুর ঘ্রাণ। মিনিট দুয়েক চোখ দুটো বন্ধ করে দাঁড়িয়ে থাকলাম। মনে হচ্ছে আমার মা আমার পাশেই আছে। মুহূর্তেই মুখে হাসি ফুটে উঠল। আমি জানি আমার মায়ের অনেক জিনিসপত্র চাচির কাছে আছে। চাচি অনেক সযত্নে আগলে রেখেছে। আমি জানি না কেন, তবে যে কারণেই হোক ভালো লাগে আমার। হালকা মেকআপ করে নিলাম, চুলগুলো আজ খোপা করে নিলাম। গাঢ় কাজল, হালকা লিপস্টিক, শেষ সাজগোজ। আয়নায় তাকালাম, নিজেকে চিনতেই পারছি না। হঠাৎ লকেটটার দিকে চোখ গেল। লকেটটায় যেন আমার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। হঠাৎ মনে পড়লো চিঠির কথা। আরে এই ঝামেলায় হঠাৎ তো চিঠির কথা আমি ভুলেই গিয়েছিলাম। দ্রুত ড্রয়ার থেকে চিঠিটা বের করলাম। চিঠিটা খুললাম। লেখা আছে, কলিজা ফারিয়া, কেমন আছিস আমার হুরি? আমি সরি, তোর কাছে খুব শীঘ্রই ফিরছি। ফেব্রুয়ারির 8 তারিখে সন্ধ্যায় আমি আসছি। ইতি ফারহান। খুশিতে কান্না করে দিলাম। আমার ভাই ফিরছে। আমার ভাই। ভাই আমাকে মাফ করে দিয়েছে। আজই তো ফেব্রুয়ারি, 8 ফেব্রুয়ারি। ভাইয়া কি এসেছে? দ্রুত চোখের পানি মুছে উঠে দাঁড়ালাম। উদ্দেশ্য নিচে যাওয়া। তোর যেন সইছেই না, সিঁড়ি দিয়ে শাড়ি সামলে নামছি আমি। শেষে আসতেই একটা হাত সামনে দেখে দাঁড়িয়ে গেলাম। মেঘালয় সামনে দাঁড়িয়ে আছে। তার হাত এগিয়ে দিয়েছে যেন আমি সৌজন্যবোধী হিসেবে হাতটা ধরে বাকিটা পথ নামি। মেঘালয়কে দেখে ভয় পেয়ে গেলাম। আশেপাশে তাকালাম, পরিবার পার্টি সবাই আমার দিকে তাকিয়ে আছে। ভয়টা উবে গেল, তবে নার্ভাসনেস শুরু হলো। হঠাৎ রোদ্দুর ভাইয়ের দিকে তাকাতেই দেখি হিংস্র চোখে তাকিয়ে আছে আমার দিকে, যেন কোনো ভুল স্টেপ নিলেই সাথে সাথে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। চোখ নামিয়ে নিলাম আমি সাথে সাথেই। এর মধ্যেই রাজু ভাইয়া এগিয়ে এলো। মেঘালয়কে উপেক্ষা করে তার হাত বাড়িয়ে দিল। আমি যেন স্বস্তি ফিরে পেলাম। মেঘালয়ের হাত ইগনোর করে রাজু ভাইয়ার হাত মুচকি হেসে ধরলাম। সামনে হেঁটে চলে গেলাম আর রাজু ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, থ্যাংক ইউ। রাজু ভাইয়া মুচকি হেসে বলল, আজ কিন্তু তোকে সেই লাগছে হুরপরি, একদম পরীর মতো। আমার কাজ আছে, তুই বরং মায়ের পাশে গিয়ে দাঁড়া। আন্টি, দাদি আর অনেকেই তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। রাজু ভাইয়া চলে গেল। অনেকেই সুন্দর করে সেজে এসেছে। এর মধ্যে মায়েরা, কণা, লিজা ভাবির আগমন। কি সাজ দিচ্ছে রে মাইরি, তবুও দারুণ লাগছে তাদের। মেকআপের কামাল বলে কথা, প্রশংসা না করে পারা যায়।
এই আন্টি টাইপ মহিলাদের কাছে দাঁড়াতে অসহ্যকর লাগছে। কিছুক্ষণ পর পর আমাকে নিয়ে কথা। এর মধ্যেই দুজন তো দাদির কাছে বলেই ফেললো তাদের ছেলের সাথে আমার বিয়ে নিয়ে কথা। রাজু ভাইয়ার আম্মু খালি হাসে। দেন একটু দূরে সরে গেলে ভালো হয়। সরে এলাম আমি। বেয়াদব মহিলারা, এই প্রকার মহিলাদের সামনে গেলেই সর্বনাশ। অবিবাহিত ছেলে মেয়েদের ইজ্জত লুটে নেওয়ার মতো অবস্থা করে ফেলে। মন্ত্রী এসেছিলেন, মিনিট 10 ছিল, তারপর চলে গেল। উনি চলে গেল, রোদ্দুর ভাই এগিয়ে দিতে গেল। ফিরে এসে তার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে যোগ দিতেই মিনিট 2 পর আমার দিকে তাকালো। অবশ্য উনি বারবারই আমার দিকে তাকাচ্ছেন। কিছুক্ষণ পর পর চোখে কয়েকবারই এক হয়েছে। আমি একটু দূরে দাঁড়িয়ে আছি এবং একটা ওয়েটার থেকে জুস দিচ্ছি। হঠাৎই রোদ্দুর ভাইয়া হাওয়ায় ফ্লাইং কিস দিল। কতটা বেহায়া নির্লজ্জ এমপি হলে এরকম কাণ্ড করতে পারে ভাবা যায়। চোখ সরিয়ে অন্যদিকে নিলাম। মায়েরা, কণা সহ অনেক মেয়েরা রোদ্দুর ভাইয়ার দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাবে। কি এমন আছে রোদ্দুর ভাইয়ার দিকে যে সব মেয়েরা ঝুঁকে পড়ে? এখানে উপস্থিত অনেক মেয়ের সাথেই রোদ্দুর ভাইয়া হেসে হেসে কথা বলছে। হিংসে হচ্ছে খুব। আমিও আবার তাকালাম। আজ রোদ্দুর ভাইয়াকে অন্য দিনের তুলনায় একটু বেশিই সুন্দর লাগছে। নেতা নেতা ভাব ফিরে এসেছে। সাদা পাঞ্জাবের উপর কালো ব্লেজার, এক কথায় আজ তাকে অসাধারণ লাগছে। এর মধ্যেই এক পিচ্চি মেয়ে দৌড়ে এলো। হঠাৎ তার হাতে থাকা আইসক্রিম আমার শাড়িতে লেগে গেল। বাচ্চা মেয়েটা ভয় পেয়ে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার যেন পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আমিও এরকম ভুল করে ভাইয়ার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতাম। অপেক্ষায় আছি ভাইয়া কখন আসবে। আর যে তর সইছে না। পিচি মেয়ের দিকে ঝুঁকে বললাম, ইটস ওকে বাবুই, যাও খেলো। মেয়েটা খিলখিলিয়ে হেসে উঠল, গালে একটা চুমু দিয়ে চলে গেল। আমি শাড়িটা ক্লিন করতে ওয়াশরুমে এলাম। ওয়াশরুম থেকে বের হতেই সামনে এসে দাঁড়ায় মেঘালয়। মেঘালয়কে দেখে হঠাৎ চমকে উঠলাম আমি। এদিকটা কেউ নেই, ভয়টা আরও বেড়ে গেল। পাশ কাটিয়ে পা বাড়াতেই মেঘালয় আবারও হাতটা ধরলো। পেছন ফিরে রাগ দেখিয়ে হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিলাম। বললাম, মিনিমাম একটু লজ্জাবোধ তো থাকা উচিত আমার সামনে, তাহলে আর আসতে না যদি লজ্জা থাকতো তোমার। হঠাৎ মেঘালয় বাঁকা হাসি দিয়ে বলল, ওই ফুলপরি, ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য। ধন্যবাদ। আসলে আমি জানতাম দিন শেষে তুমি আর আমি একই হব। মেঘালয় মনে মনে পৈশাচিক আনন্দ পেল। হুড়ের পেছনে রোদ্দুর দাঁড়িয়ে আছে। হুড়কে পেতে হলে তাকে এই চাল চালতেই হবে। রোদ্দুর আর হুড়ের মাঝে ঝগড়া লাগাতে হবে, যেন হুড় আর রোদ্দুরের মাঝে দূরত্ব সৃষ্টি হয়। আরে মেঘালয়ের কি হলো, এই কথা কেন বলছে? অদ্ভুত তো। মুহূর্তেই কেউ হাতের কবজি ধরে টান দিতে আমি হুড়মুড়িয়ে টান দেওয়া ব্যক্তিটার বুকের উপর পড়লাম। মাথা উঠিয়ে দেখলাম রোদ্দুর ভাইয়া রাগে চোখে মেঘালয়ের দিকে তাকিয়ে আছে, যেন ভস্ম করে দিবে চোখ দিয়ে। মেঘালয়কে কিছু বলল না, তবে আমি একটু সরে দাঁড়াতেই রোদ্দুর ভাই আমার হাতের বাহু ধরে টেনে তার সাথে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা বোধগম্য হচ্ছে না। বললাম, লদ্দুল ভাইয়া কি করছেন? হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। লদ্দুল ভাইয়া, ও লদ্দুল ভাইয়া। রোদ্দুর ভাইয়ার যেন কোনো হুঁশই নেই। উপস্থিত সকলের সামনে আমায় টেনে নিজের রুমে নিয়ে গেল। রোদ্দুর ভাইয়ার রুমে নিয়ে খাটে ফেলে দিল। উপচে পড়লাম খাটে। রোদ্দুর ভাইয়া চিৎকার করে বলল, তোর সাহস কি করে হলো মেঘালয়ের সাথে কথা বলার? মেঘালয় কি ভালোবাসিস তুই? সিরিয়াসলি? আমার ভালোবাসা চোখে পড়ে না? আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম। এখন কোনো কিছুই বলবো না, চুপচাপ রোদ্দুর ভাইয়াকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। কেন বলবো তাকে? কেন কৈফিয়ত দিব আমি তাকে? সে তো আমাকে কিছুই ভাবে না, আমি কেন তার কথা শুনবো? আমার এই চুপচাপ থাকাটাই যেন আমার কাল হয়ে দাঁড়ায়। রোদ্দুর ভাই আমাকে আচমকা দেয়ালের সাথে চেপে ধরে বলল, কথা বলছিস না কেন ইডিয়েট? রোদ্দুর ভাইয়ার কথায় রাগ উঠে গেল আমার। রোদ্দুর ভাইয়াকে ধাক্কা দিলাম, 2-3 কদম পিছিয়ে গেল। চিৎকার করে বললাম, কে আপনি? কি হন আমার? কেউ না। কোন অধিকারে আমাকে এগুলো বলছেন আপনি? কে দিয়েছে আপনাকে এই অধিকার? আমি আমার জীবনের কোনো অধিকার দিইনি আপনাকে। আমার যা খুশি আমি তাই করব। রুদ্র ভাইয়া হঠাৎ অট্ট হাসি দিয়ে বলল, অধিকার? রাইট, ঠিক আছে, আজ অধিকারটা তাহলে নিয়েই নেই, কি বলিস? রুদ্র ভাইয়া বাঁকা হেসে মোবাইলটা বের করে কাকে যেন ফোন করলো। বলল, সব সেট কর, ম্যাডাম রাজি আছে। ব্যাপারটা কি বোঝাতে পারছি না। ভ্রু কুচকে তাকালাম রুদ্র ভাইয়ার দিকে। উনি ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। আল্লাহ জানে কি প্ল্যান না করছে আবার। মিনিট 5 দুইজনই চুপচাপ দাঁড়িয়ে আছি।
আর শান্ত থাকতে পারলাম না। রোদুর ভাইয়া শান্ত স্থির হয়ে দাঁড়িয়ে আছে। উনি কিভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে আমি অস্ফুট কণ্ঠে বললাম, লদুল ভাইয়া আপনি। হঠাৎ তার মোবাইলের রিংটোন বেজে উঠল। উনি আমার দিকে হিংস্র চোখে তাকালো। আমাকে কোনো কথা বলতে না দিয়ে আমার হাতটা শক্ত করে ধরলো, বলল,